হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা তোমাদের সপ্তম শ্রেণীর পূর্বপাঠের পুনরালোচনা, যে অধ্যায়টি এতদিন ধরে চলছে, তো তারই নিজে করি 1.2 এর সেকেন্ড পার্ট। আগের পার্টে আমরা কি করেছিলাম, 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের সমাধান স্টেপ বাই স্টেপ করে দেখেছি। আজকে 6 থেকে 10 পর্যন্ত বাকি অঙ্কগুলোর সমাধান কিন্তু এই ভিডিওতে আমরা দেখে নেব। তো আগের ভিডিও যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, বা সেই পার্টিকুলার ভিডিওর লিঙ্কটাও দেওয়া আছে। তো যেটা খুশি তোমরা, যেখান থেকে খুশি তোমরা দেখে আসতে পারো এটাকে। তো এবার আজকে 6-এর দাগের অঙ্কগুলো শুরু করবো, মানে 6, 7, 8, 9 এবং 10, এই 5টা অঙ্ক আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। নিজে করি 1.2 এর 6-এর দাগের অঙ্ক থেকে আমাদের অঙ্ক শুরু হবে আজকে। তো 6-এর অঙ্কটা কি বলছে, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত হবে হিসাব করে লিখি। এইখানে ভগ্নাংশ দেওয়া আছে বলে এক ফোঁটা ঘাবড়ে যাওয়ার দরকার নেই, খুবই সহজভাবে হয়ে যাবে। এরপরে তোমরা বলবে যে এতটাই সহজ, তো আগে কেন বলোনি? তো চলো এবার করে দেখবো খাতায় ঠিক কতটা সহজ অঙ্কটা। তো দেখো, এখানে আমাদের দুটো জিনিস, কিন্তু দুটো ঘর আমাদের করে নিতে হবে। একটা হবে কি না, সম্পত্তির পরিমাণ, সম্পত্তির পরিমাণ, ঠিক আছে, মানে যেটা অংশে লেখা আছে যে 5/7, 2/7 যেটা আছে ওটা সম্পত্তির পরিমাণ একটা ঘর হবে। আর তার পাশেই যে সম্পত্তির মূল্য, তাই তো, সম্পত্তির মূল্য, এই একটা ঘর, এটা ব্র্যাকেটে টাকা লিখে রাখবে, ঠিক আছে, এটা টাকাতে হিসাব হবে। তো এই দুটো ঘর কিন্তু এখানে করতে হবে আমাদের। যেখানে কি বলেছে, 5/7 অংশের দাম কত বলেছে, 2825 টাকা, ঠিক আছে, এত টাকা। এবার আমাদের বের করতে কি হবে, 2/7 অংশের দামটা আমাদের বের করতে হবে। 2/7 অংশের দামটা কত হবে এটা আমাদের বের করতে হবে। দেখো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যেটি, যে সম্পত্তির পরিমাণ যদি আমাদের বাড়ে, সম্পত্তির মূল্য কি হবে, সেটাও বাড়বে। এক্ষেত্রে সম্পত্তির পরিমাণ কমছে, তো সম্পত্তির মূল্য কি হবে, সেটাও কমবে। অর্থাৎ এটি আমরা কি বলতে পারি, সরল সম্পর্কে আছে। তো এটাকে আমরা লিখবো, ঠিক আছে, লিখতে হবে কিন্তু মাস্ট, ঠিক আছে, পরীক্ষাতে যদি না লেখো তাহলে নাম্বার কাটা যাবে। তো এটা লিখবে যে সম্পত্তির পরিমাণ, সম্পত্তির পরিমাণ কমলে সম্পত্তির মূল্য কি হবে, কমবে, সম্পত্তির মূল্য কমবে। অর্থাৎ এটি সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। এবার এটাকে আমরা কি করব, ঐকিক নিয়মের সমাধান করব। তো ঐকিক নিয়মের সমাধান কি করে, আগের দিনে আমি করিয়েছি, আজকেও আবার করাবো। এটাই যে 5/7 অংশের দাম, 5/7 অংশের সম্পত্তির মূল্য কত, 2825 টাকা, তাই তো। তাহলে এক অংশের দাম কি হবে, অর্থাৎ এক অংশের সম্পত্তির মূল্য কি হবে, 2825 ভাজিত 5/7 এত টাকা। এটাকে আমরা কি লিখতে পারি, যে সমান লিখতে পারি 2825 ইন্টু, ভাজিত থাকলে ইন্টু করলে কি হয়, উল্টিয়ে যায়, মানে 7/5 হবে এত টাকা। এবার কি বের করতে হবে, 2/7 অংশটা বের করতে হবে, তাই তো। তো কি লিখবো এখানে, যে 2/7 অংশের সম্পত্তির মূল্য 2825 ইন্টু 7/5 ইন্টু কি হবে, 2/7 হবে এত টাকা, তাই তো। কাটাকাটি হবে, হ্যাঁ হবে, খুব সুন্দরভাবে কাটাকাটি হবে। 7 কাটা যাবে, 5 দিয়ে কাটবে, হ্যাঁ কাটবে। 5 5 25, 26 27 28 32, মানে 5 6 30 আর 25, 5 5 25 সমান কি হবে, 565 ইন্টু 2 এত টাকা, সমান কি লিখতে পারি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 আর 1 13, 5 দুগুণে 10 আর 1 11, 1130 টাকা, তাই তো। এবার এখানে অতএব দিয়ে অ্যান্সারটা লিখবো কি, অতএব 2/7 অংশ সম্পত্তির মূল্য 1130 টাকা।
এই হচ্ছে আমাদের 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো কি বললাম আরেকবার দেখে নাও জিনিসটা, যে সম্পত্তির পরিমাণ এবং সম্পত্তির মূল্য দুটো আমাদের ঘর করতে হবে। যেখানে কি বলেছে যে 5/7 অংশের দাম 2825 টাকা, 2/7 অংশের দাম এটা আমাদের বের করতে হবে এখানে। ঠিক আছে, তো এখানে সম্পত্তির পরিমাণ যদি বাড়ে সেক্ষেত্রে সম্পত্তির মূল্য কী হবে সেটাও বাড়বে, সম্পত্তির পরিমাণ যদি কমে সম্পত্তির মূল্য কী হবে সেটাও কমবে। তাই এটি আমরা কী লিখতে পারি, এটি সরল সম্পর্ক আছে। কোনটা, যে সম্পত্তির পরিমাণ এবং সম্পত্তির মূল্য এই দুটো একে অপরের সঙ্গে সরল সম্পর্কে আছে। ঠিক আছে, এবার এটাকে আমরা কী করবো না ঐকিক নিয়মে সমাধান করব। কিভাবে না 5/7 অংশ সম্পত্তির মূল্য 2825 টাকা, তাহলে আমাদের বের করতে হবে 1 অংশ সম্পত্তির মূল্য কত, আর আমাদের যেটা বের করতে দিয়েছে 2/7 অংশ, তো সেটা বের করতে হবে। তো 5/7 অংশের দাম 2825 টাকা, 1 অংশের দাম কত হবে 2825 ভাজিত 5/7 টাকা। এবার এটাকে সমাধান করবো কী হবে না, ভাজিতটাকে আমরা গণিত করলে কি হয় উল্টিয়ে যায়, মানে 7/5 এত হয়। এবার 2/7 অংশের কী হবে 2825 ইন্টু 7/5 ইন্টু 2/7 হবে, যেখানে প্রথমে 7 ক্যান্সেল করলাম, 5 দিয়ে কাটলাম, 565 অ্যান্সার এলো। এবার কী হবে 565 আর এই 2 এই দুটো গুণ হবে, কত হলো 1130 এত টাকা। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার লাস্ট আমাদের অতএব দিয়ে অ্যান্সার লিখতে হবে কি না 2/7 অংশ সম্পত্তির মূল্য 1130 টাকা। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। চলো পরেরটা দেখি এবার। দেখো 7 কোশ্চেনটা কি বলছে, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করে দেখি। প্রথমে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। এবার সেখানে কি হলো 48 জনের সঙ্গে আরও 8 জন যোগ হলো। ঠিক আছে, এবার তাহলে এই টোটাল যেটা আসবে তো তার মানে 52 জন, এই 56 জন, তো এই 56 জনের আর কতদিন চলবে, ঠিক আছে সেটা হিসাব করতে হবে আমাদের। তো এটাকে এবার আমরা খাতায় করে দেখব। দেখো এখানে আমাদের দুটো ঘর রাখতে হবে। কি কি রাখতে হবে, একটা হচ্ছে সৈন্য সংখ্যা, আর একটা কি যে মজুত রাখা খাবারের দিন সংখ্যা, মজুত রাখা খাবারের দিন সংখ্যা। ঠিক আছে, এই দুটো ঘর আমাদের আগে কেটে নিতে হবে। যেখানে প্রথমে কি না 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল, সেখানে কি হলো 48 জনের সঙ্গে আরও 8 জন যোগ হলো, মানে 56 জন যোগ হওয়ার পর তাহলে এই 7 সপ্তাহে যে খাবারটা মজুদ আছে এটা কত সপ্তাহ চলবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো যে সৈন্য সংখ্যা এখানে কি হচ্ছে বাড়ছে, তো সৈন্য সংখ্যা বাড়লে মজুত রাখা খাবার কি হবে, মজুত রাখা খাবার কম সপ্তাহ চলবে, তাই তো, অর্থাৎ এটি ব্যস্ত সম্পর্কে আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব না ঐকিক নিয়মে সমাধান করব। কি লিখব, যে 48 জনের মজুত রাখা খাবার 7 সপ্তাহ চলে, মজুত রাখা খাবারে 7 সপ্তাহ চলে, তাহলে একজনের মজুত রাখা খাবারে 7 ইন্টু 48 সপ্তাহ চলবে। ঠিক আছে, তাহলে এবার কি হলো 56 জনটা বের করতে হবে, 56 জনের মজুত রাখা খাবারে 7 ইন্টু 48 বাই 56 এত সপ্তাহ চলবে। 7 8 56, 8 6 48 কাটাকাটি হবে, সমান 6 সপ্তাহ চলবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি লিখবো এখানে, অতএব যে 56 জনের লিখবো যে 8 জন যোগ দেওয়ার পর, ঠিক আছে 8 জন যোগ দেওয়ার পর মজুত রাখা খাবার আর 6 সপ্তাহ চলবে, 6 সপ্তাহ
চলবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। এবার দেখো 8 অঙ্কটা, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল, তাহলে বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। প্রথমে যখন 50 জন ছিল নাবিক, তখন তাদের 16 দিনের খাবার, 16 দিনের মতো খাবার মজুদ সেখানে ছিল। ঠিক আছে, এবার 10 দিন পরে কি হলো, মানে 16 দিনের মধ্যে 10 দিন খাওয়া হয়ে গেছে, মানে 6 দিন পরে আছে, তো 10 দিন পরে আরও 10 জন যোগদান করলো, মানে কত হলো, 60 জন হলো। তো 60 জনের ওই বাকি থাকা 6 দিনের খাবার কত দিনে শেষ হবে। ঠিক আছে, যেহেতু এখানে নাবিক সংখ্যা বাড়ছে তাই খাবার অল্প দিন যাবে, তাই এটি ব্যস্ত সম্পর্কে আছে। তো এটাকে আমরা এবার খাতায় করব। এখানে কি হবে, দুটো ঘর টানতে হবে, নাবিক সংখ্যা আর একটা কি হবে, নাবিক সংখ্যা মজুত রাখা খাবার সংখ্যা, খাবারের দিন সংখ্যা, তাই তো। এবার এখানে কি বলেছে, প্রথমে 50 জন নাবিক ছিল, এতজন নাবিক ছিল, তাদের কতদিন খাবার মজুত ছিল, 16 দিন, সেখান থেকে 10 দিন খাওয়া হয়ে গেছে, মানে 6 দিন, মানে 50 জনের মজুত রাখা খাবারে আর 6 দিন চলতো। ঠিক আছে, এবার সেখানে কি হলো না, 50 + 10, 10 জন যোগ হলো, মানে 60 জন, তাই তো। এবার 60 জনের এই মজুত রাখা খাবার কতদিন চলবে এটা আমাদের হিসাব করতে হবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি না, নাবিক সংখ্যা বাড়লে মজুত রাখা খাবার অল্প দিন চলবে, মজুত রাখা খাবার অল্প দিন চলবে, অর্থাৎ এটি কি, অর্থাৎ এটি ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে, তাই তো। তাহলে এখানে আমরা এবার ঐকিক নিয়মের সমাধান করব। কি করে হবে এটা না, 50 জন বা 50 জনের মজুত রাখা খাবার আর 6 দিন চলতো, তাহলে একজনের মজুত রাখা খাবার আর 6 × 50 এতদিন চলতো। তাহলে আমাদের 60 জনের বের করতে হবে। তো 60 জনের মজুত রাখা খাবার আর কি হবে, 6 × 50/60 এতদিন চলতো, মানে 6 × 10 = 60, 10 × 5 = 50, মানে 5 দিন চলতো। অ্যান্সার এটাই লিখব যে 10 দিন পর 10 জন যোগ দিলে, 10 দিন পর 10 জন যোগ দিলে অবশিষ্ট খাবার আর 5 দিন চলতো। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। 9 কোশ্চেনটা কি বলছে দেখো, যে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। এবার হিসাব করে দেখি কত দিনে তারা বাড়িটি সারানোর কাজ শেষ করবে। এই অঙ্কটাও আগের মতোই তুমি করতে পারবে। কীরকম ভাবে বলি, যে 20 জন লোক 30 দিনে কাজটি করতো। ঠিক আছে, এবার 6 দিন কাজ হয়ে যাওয়ার পর, মানে 30 - 6, ঠিক আছে, মানে 6 দিন যেহেতু কাজ হয়ে গেছে, তো তারপরে 8 জন লোক অসুস্থ হলো, মানে 20 থেকে আবার 8 বিয়োগ হবে, তো টোটাল যতটা আসছে এবার সেটা অতজন লোক আর কি কতদিনে বাড়িটি শেষ করতে পারবে। এই হচ্ছে এই অঙ্কটার ফান্ডা। ঠিক আছে, তো চলো এটা খাতায় করে করে দেখবো। এবার এখানে দেখো দুটো ঘর রাখতে হবে আমাদের, একটা কি লোক সংখ্যা, ঠিক আছে, লোক সংখ্যা, আর একটা কি রাখতে হবে ঘর এখানে, যে দিন সংখ্যা। ঠিক আছে, দিন সংখ্যা। এবার লোক সংখ্যার ঘরে আমরা কি লিখবো, প্রথমে কতজন লোক ছিল, 20 জন লোক। 20 জন লোকের 6 দিন তো কাজ হয়ে গেছে, মানে 30 দিনের মধ্যে 6 দিন কাজ হয়ে গেছে, মানে 24 দিন। বাকি কাজটি করতে 20 জন লোকের 24 দিন টাইম লাগতো। এবার কি হলো না, 20 জনের মধ্যে 8 জন অসুস্থ হয়ে গেল, মানে পড়ে থাকলো 12 জন।
ঠিক আছে, 12 জন লোকের আর কতদিন টাইম লাগবে কাজটি শেষ করতে, এই হচ্ছে অঙ্ক। 20 জন লোকের বাকি কাজটি শেষ করতে 24 দিন লাগতো, তাহলে 8 জন অসুস্থ হয়ে যাওয়ায় 12 জন লোকের আর কতদিন লাগবে কাজটি শেষ করতে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো চলো জিনিসটা এবার সম্পর্কটা আমাদের বের করতে হবে কি না, যেহেতু লোক সংখ্যা কমছে, ঠিক আছে, লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বেশি লাগবে, দিন সংখ্যা বেশি লাগবে, অর্থাৎ এটি ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। এবার এটিকে আমরা ঐকিক নিয়মে সমাধান করব, যে বাকি কাজটি শেষ করতে, বাকি কাজ শেষ করতে 20 জনের আর 24 দিন লাগতো, তাহলে বাকি কাজ শেষ করতে 1 জনের আর 24 × 20 এতদিন লাগতো, তাহলে বাকি কাজটি শেষ করতে কত, 12 জন, 12 জনের আর 24 × 20/12 এতদিন লাগতো, মানে 12 × 2 = 24, মানে হচ্ছে যে 40 দিন লাগতো। ঠিক আছে, 12 জনের বাকি কাজটি করতে 40 দিন লাগতো, আগে কতদিন কাজ হয়ে গেছে, 6 দিন, তাহলে সম্পূর্ণ কাজটি হতে আর কতদিন লাগবে, অতএব কি লিখতে পারি, যে সম্পূর্ণ কাজটি করতে, সম্পূর্ণ কাজটি করতে 40 প্লাস আগে 6 দিন হয়ে গেছে, মানে 46 দিন সময় লাগবে, সময় লাগবে, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো 10-এর দাগের লাস্ট অঙ্ক কি বলছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, হিসাব করে দেখি। এটা তোমরা যতগুলো পারবে এখানে স্টার মেরে রাখো, ঠিক আছে, তোমাদের বইয়ে এখানে যতগুলো পারবে স্টার মেরে রাখো, কারণ এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক একটা। ঠিক আছে, এই 7, 8, 9 এবং 10 এই পরপর অঙ্কগুলো, এই 7 থেকে 10 পর্যন্ত এই কোটা অঙ্ক একদম খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন একটা পাবে তুমি। ঠিক আছে, তাই এগুলো যতগুলো পারবে স্টার মেরে রাখো। এবার 10-এর অঙ্কটা সলভ করি, কী করে করবো দেখি। ঠিক আছে, দেখো এখানে আমাদের প্রথমে কৃষক সংখ্যা, ঠিক আছে, একটা ঘর করতে হবে, আর একটা সময় হবে, সময় একটা ঘর হবে, আর একটা কী হবে না জমির পরিমাণ, জমির পরিমাণ, এই একটা ঘর হবে। যেখানে প্রথমে কি বলেছে, 25 জন কৃষক কি করে না, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। ঠিক আছে, এরপর কি বলেছে না 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, যে 25 জন কৃষক 12 দিনে যদি 15 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে, এটাই হচ্ছে আমাদের এখানে বের করতে হবে। এই অঙ্কটার মূল ফান্ডা কিন্তু এটাই। ঠিক আছে, প্রথমে অঙ্কটা বুঝতে হবে, তারপরে সেটা সলিউশন হবে। ঠিক আছে, অঙ্ক দেখে ভয় খেলে হবে না, অঙ্ক দেখে সবসময় আগে নেমে পড়ো খাতায়, তারপর কাটাকাটি হোক যা খুশি হোক, ঠিক আছে, একটা পৃষ্ঠা বাদ যাবে যাক, সেকেন্ড পৃষ্ঠা যাবে যাক, একটা গোটা খাতা বাদ যাক, তাও ঠিক আছে, কিন্তু অঙ্কটা তুমি যখন নিজে থেকে করতে পারবে না, আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন আসবে। ঠিক আছে, তো চলো 10-এর অঙ্কটা এবার বেশি না বকে করি। যে কৃষক সংখ্যা, প্রথমে একটা জিনিসকে আমাদের স্থির রাখতে হবে। ঠিক আছে, ধরো সময়টাকে আমরা স্থির রাখলাম, তাহলে কৃষক সংখ্যা যদি বাড়ে তাহলে বেশি জমি চাষ করতে পারবে। আবার উল্টো দিকে যদি সময়টাকে রাখি, এবার কৃষক সংখ্যাটাকে যদি আমরা এখানে স্থির রাখি, তাহলে সময় যদি বাড়াই তাহলে জমি পরিমাণ এমনিতেও বেশি চাষ হবে। ঠিক আছে, বেশি জমি চাষ হবে। তাই এখানে কৃষক সংখ্যা এবং জমি পরিমাণ যেমন সরল সম্পর্কে আছে, সময় ও জমির পরিমাণ উভয় সরল সম্পর্কে আছে। তাই এখানে আমরা এটাই লিখব যে কৃষক সংখ্যা বাড়লে কি হবে, বেশি জমি, কৃষক সংখ্যা বাড়লে সময় স্থির রেখে, এটাও লিখতে হবে কিন্তু। ঠিক আছে, সময় স্থির রেখে, কৃষক সংখ্যা বাড়লে সময় স্থির রেখে বেশি জমি চাষ হবে, বেশি জমি চাষ করা সম্ভব।
বা চাষ হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি যে কৃষক সংখ্যা ও জমির পরিমাণ সরল সম্পর্কে আছে। অপরদিকে কি না, কৃষক সংখ্যা স্থির রেখে সময় বাড়ালে বেশি জমি চাষ হবে। অর্থাৎ সময় ও জমির পরিমাণ সরল সম্পর্কে আছে। ঠিক আছে, এবার এটাকে আমরা ঐকিক নিয়মে সমাধান করব। কি হবে না, 25 জন কৃষকের 12 দিনে 15 বিঘা জমি চাষ হয়। 12 দিনে 15 বিঘা জমি চাষ হয়। ঠিক আছে, তাহলে একজন কৃষকের 12 দিনে সময় স্থির রাখলাম। 12 দিনে কত হবে না, 15/25 বিঘা জমি চাষ হবে। তাহলে একজন কৃষকের একদিনে কত হবে, 15/25 × 12, এত বিঘা জমি চাষ হবে। ঠিক আছে, এবার কি হবে না, 30 জন বলেছে, তো 30 জন কৃষকের একদিনে কি হবে, 15/25 × 12 × উপরে কি হবে, উপরে 30 হয়ে যাবে, এত বিঘা জমি চাষ হবে। ঠিক আছে, এবার তাহলে 30 জন কৃষকের 16 দিনে কি হবে, 30 জন কৃষকের 16 দিনে 15 × 30 × 16/25 × 12, এত বিঘা জমি চাষ হবে। ঠিক আছে, কাটাকাটি হবে, দেখো এবার 5 × 5 = 25, 5 × 6 = 30। ঠিক আছে, 6 × 2 = 12, 2 × 8 = 16, 5 × 3 = 15, মানে পড়ে থাকছে কত, 3 × 8, 3 × 8 = 24 বিঘা জমি চাষ হবে। ঠিক আছে, 24 বিঘা জমি চাষ হবে। তো কি করে কাটলাম আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো যে প্রথমে 5 × 5 = 25 হলো। ঠিক আছে, এখানে কত হবে, 5 × 6 = 30, এবার 6 × 2 = 12, 2 × 8 = 16। ঠিক আছে, আর এখানে 5 × 3 = 15, 3 × 8 = 24, তো 24 বিঘা জমি চাষ করতে পারবে। অতএব এখান থেকে আমরা অ্যান্সার কি লিখতে পারবো, অতএব 30 জন কৃষক, এতজন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তো আজকের মতো এতটাই। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি আরেকবার দেখবে, না হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অন্য একটা শর্ট ভিডিও বানিয়ে তোমাদের জন্য ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোষে দেখে অঙ্কগুলো সমাধান নিয়ে আসবো পরের দিন। তো এই ভিডিওগুলি দেখো, এবং আগের ভিডিও যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে যাও, দেখো লিঙ্ক দেওয়া আছে, দেখে এসো, অথবা প্লেলিস্টের লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়েও তোমরা সমস্ত ভিডিওর অ্যাক্সেস পেয়ে যাবে। তো আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো।